সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অধ্যাপক মোহাম্মদ আফরোজ মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজকে তোমাদের সাথে অর্থাৎ অনার্স 4th ইয়ারের স্টুডেন্টদের সাথে আজকে আমি কথা বলবো। আমার আজকের বিষয় হচ্ছে পলিটিক্যাল থিওরিজ, চেঞ্জেস অ্যান্ড কন্টিনিউটিস, সাবজেক্ট কোড 241901। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পলিটিক্যাল পার্টিসিপেশন বা রাজনৈতিক অংশগ্রহণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই দেখব যে রাজনৈতিক অংশগ্রহণ বলতে আমরা কি বুঝি। আমরা সাধারণত বুঝি যে একটা রাজনৈতিক ব্যবস্থায় যে রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে জনসাধারণের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততাই রাজনৈতিক অংশগ্রহণের ইঙ্গিত বহন করে। কোন রাজনৈতিক ব্যবস্থায় তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ও নীতি নির্ধারণে সমাজের সদস্যদের সংশ্লিষ্টতাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। অর্থাৎ একটা রাজনৈতিক ব্যবস্থায় যে সিদ্ধান্ত গ্রহণ হয়, যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, এই যে রাজনৈতিক প্রক্রিয়া, এটায় কিংবা নীতি নির্ধারণে সমাজের সদস্য, আমি সমাজের সদস্য হিসাবে সাধারণ জনসাধারণকে বোঝাচ্ছি, তাদের যে সংশ্লিষ্টতা বা তাদের যে পার্টিসিপেশন, সেটাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ বা পলিটিক্যাল পার্টিসিপেশন। মায়রন উইনার একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী, তিনি তার পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থে রাজনৈতিক অংশগ্রহণকে এভাবে সংজ্ঞায়িত করেছেন: রাজনৈতিক অংশগ্রহণ সেই সব স্বেচ্ছা প্রণোদিত কার্যক্রমের অন্তর্ভুক্ত যা সরকারি নীতি প্রণয়ন, প্রশাসনের কার্যক্রম পরিচালনা, এমনকি জাতীয় বা আঞ্চলিক যে কোনো পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনকে প্রভাবিত করে। অর্থাৎ মায়রন উইনার তার সংজ্ঞায় বলেছেন যে একটা রাজনৈতিক ব্যবস্থায় যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় এবং যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই রাজনৈতিক কার্যক্রম এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনসাধারণ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যে সংশ্লিষ্টতা তৈরি করে বা সৃষ্টি করে, সেটাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ বা পলিটিক্যাল পার্টিসিপেশন। এবার আমরা দেখব প্রসেস অফ পলিটিক্যাল পার্টিসিপেশন। এই যে পলিটিক্যাল পার্টিসিপেশন, এটা বিভিন্ন প্রসেসে সম্পন্ন হয়। আমি এখানে কতগুলো পয়েন্ট সন্নিবেশ করেছি, তোমরা লক্ষ্য করো। একটা হচ্ছে ভোটিং, ভোটিং এর মাধ্যমে অর্থাৎ ভোট প্রদানের মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। একটা হচ্ছে ক্যাম্পেইন বা প্রচার প্রচারণার মাধ্যমেও রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণের কর্মকাণ্ড সম্পন্ন হয়। একটা হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটিস, এই কমিউনিটি অ্যাক্টিভিটিজের মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ সম্পন্ন হয়। প্যারোকিয়াল পার্টিসিপেশন বা সংকীর্ণ অংশগ্রহণ, এই সংকীর্ণ অংশগ্রহণ হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো উদ্দেশ্য সাধনের জন্য স্বল্প সময় হোক অথবা দীর্ঘ সময় হোক, উদ্দেশ্য সাধনের নিমিত্তে যখন জনসাধারণ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তখন সেটা প্যারোকিয়াল পার্টিসিপেশন হিসেবে চিহ্নিত হয়। আর এটা হচ্ছে লবিং, লবিং এর মাধ্যমেও রাজনৈতিক অংশগ্রহণ সম্পন্ন হয়। কমিউনিকেশন বা রাজনৈতিক যোগাযোগ, রাজনৈতিক যোগাযোগ, জনসাধারণ যখন রাজনৈতিক নেতৃবৃন্দ বা সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগের মাধ্যমে যখন তাদের কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে কিংবা সেখানে অংশগ্রহণ করে, তখন সেটাকে বলা হয় কমিউনিকেশন। সেই কমিউনিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়েও রাজনৈতিক অংশগ্রহণ সম্পন্ন হয়। আর এটা হচ্ছে ভায়োলেন্স, রায়োটিং, রিবিলিয়ন। ভায়োলেন্স হচ্ছে সংঘাত, রায়োটিং দাঙ্গা এবং রিবিলিয়ন হচ্ছে বিদ্রোহ। এই তিনটা প্রসেসেও কিন্তু রাজনৈতিক অংশগ্রহণ সম্পন্ন হয়। আরেকটা হচ্ছে কন্ট্রাকচুয়াল পার্টিসিপেশন বা চুক্তিভিত্তিক পার্টিসিপেশন, যে রাজনীতিতে অংশগ্রহণ করা হয় একটা চুক্তির মাধ্যমে, যে একটা উদ্দেশ্য সাধনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য একটা চুক্তি হয় এবং সেই চুক্তি মোতাবেক রাজনৈতিক
অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়। আর একটা হচ্ছে গ্রিড অফ পাওয়ার এন্ড মিলিটারি এন্ট্রান্স, অর্থাৎ ক্ষমতার যে মোহ, যখন ক্ষমতার মোহ মানুষকে পেয়ে বসে, কোনো রাজনৈতিক নেতৃত্বকে পেয়ে বসে, কিংবা সাধারণ মানুষের মধ্যেও অনেকের মধ্যে এরকম টেন্ডেন্সি দেখা যায় যে ক্ষমতা মোহ, সেই ক্ষমতার মোহ থেকে রাজনৈতিক অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরা দেখি যে যখন একটা রাজনৈতিক ব্যবস্থায় নেতৃত্বের দুর্বলতা কিংবা সহিংসতা কিংবা কোনো ধরনের সমস্যা বা সংকট তৈরি হয়, তখন সেই রাজনৈতিক ব্যবস্থায় আমাদের যে সংগঠিত সেনাবাহিনী, তাদের মিলিটারি, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক ওই ক্ষমতার মুহে রাজনীতিতে হস্তক্ষেপ করে বসে এবং রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়। কাজে এটাও ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল পার্টিসিপেশন। আরেকটা হচ্ছে পলিটিক্যাল পার্টিসিপেশন ইন সোশ্যাল ক্লাস, সামাজিক শ্রেণীর মাধ্যমেও রাজনৈতিক অংশগ্রহণ সম্পন্ন হয়। এগুলা হচ্ছে মোটামুটি প্রসেস অফ পলিটিক্যাল পার্টিসিপেশন। এবার আমরা দেখব যে জেনারেল এইমস এন্ড অবজেক্টস অফ পলিটিক্যাল পার্টিসিপেশন, সাধারণ যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য রাজনৈতিক অংশগ্রহণের, সেগুলা এখানে আমি 5টা পয়েন্ট সন্নিবেশ করেছি। একটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা, মানুষ অর্থনৈতিক নিরাপত্তার কথা চিন্তা করে রাজনীতিতে অংশগ্রহণ করে। আর একটা হচ্ছে সামাজিক মর্যাদা বৃদ্ধি, যখন মানুষ রাজনীতি করে, রাজনীতির মাধ্যমে যখন ক্ষমতাবান হয়, সেই ক্ষমতা চর্চা করে বা প্রভাব বিস্তার করে, অন্যের আচরণে যখন প্রভাব বিস্তার করে, তখন এই সামাজিক তার এই যে আচরণে প্রভাব বিস্তারের যে ক্ষমতা, এটা তার মর্যাদা সমাজে বৃদ্ধি করে দেয় এবং এই সামাজিক মর্যাদা বৃদ্ধির আশায় কিংবা লক্ষ্য নিয়ে মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করে। বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি, রাজনীতিতে অংশগ্রহণের মধ্য দিয়ে মানুষ তার যে স্বাভাবিক যে সুযোগ সুবিধা, সেটা বৃদ্ধি করতে চায়। সে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, সে সমাজে সম্পদশালী হতে চায়, সে সমাজকে নিয়ন্ত্রণ করতে চায়। এই যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা, তার অর্থনৈতিক সুবিধা, সামাজিক সুবিধা, ধর্মীয় সুবিধা, রাজনৈতিক সুবিধা, সবগুলা বৃদ্ধি করার মাধ্যমে সে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করতে চায় এবং এই পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু রাজনৈতিক অংশগ্রহণ সম্পন্ন হয়। আর এটা হচ্ছে চাকুরি ও আয়ের নিশ্চয়তা বিধান, রাজনীতির মাধ্যমে, অর্থাৎ রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে চাকরির নিশ্চয়তা চায় এবং আয়ের যে নিশ্চয়তা, অর্থাৎ মানুষের জীবিকা নির্বাহের জন্য তার যে নির্ধারিত আয়, সেই আয়কে বৃদ্ধি করা কিংবা আয়ের নিশ্চয়তা বিধান করা এবং তার জীবনযাত্রাকে সম্পন্ন করার জন্য চাকুরি কিংবা এ জাতীয় কোনো সুযোগ সুবিধার বিধান যখন সে করতে পারে, তখন সে রাজনীতিতে অংশগ্রহণ করে। অর্থাৎ এই উদ্দেশ্যকে সামনে নিয়ে সে রাজনীতিতে অংশগ্রহণ করে। আর একটা হচ্ছে সম্পদের মালিকানা হস্তগত করা, রাষ্ট্রীয় কিংবা ব্যক্তিগত যে সম্পদ একটা রাজনৈতিক ব্যবস্থায় থাকে, সেই সম্পদের উপরে নিজের যে মালিকানা, সেই মালিকানা পাকাপুক্ত করা কিংবা অন্যের সম্পদ হস্তগত করে নিজের আয়ত্তে নিয়ে আসা, এই সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখেও রাজনৈতিক অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব এইমস অফ এলিট ক্লাস পার্টিসিপেশন। সমাজে আমরা তো সাধারণ, আগের যে অংশগ্রহণটা দেখলাম সেটা হচ্ছে সাধারণ মানুষের রাজনীতিতে অংশগ্রহণের প্রক্রিয়া। এবার আমরা দেখব এলিট শ্রেণী, সমাজের যারা নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়, এই যে এলিট শ্রেণী, সেই এলিট শ্রেণীর পার্টিসিপেশনের উদ্দেশ্য কি। এখানে আমরা দেখি অ্যাচিভমেন্ট অফ পলিটিক্যাল পাওয়ার। এলিট শ্রেণী সবসময় তার অর্থনৈতিক ও সামাজিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে, অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সে পলিটিক্যাল পাওয়ারকে ক্যাপচার করতে চায় এবং পাওয়ার এক্সারসাইজের জন্যই সে রাজনীতিতে অংশগ্রহণ করে। তারপরে আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইন্টারনাল পিস, অর্ডার এন্ড সিকিউরিটি সিস্টেম, অর্থাৎ ইন্টারনাল তার আভ্যন্তরীণ যে শান্তি, তার যে নিরাপত্তা, এইগুলার জন্য বা এগুলার উন্নয়নের জন্য মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করে। এলিট শ্রেণীরা যখন তার সম্পদের নিরাপত্তা, তার পাওয়ারের নিরাপত্তা, তার যে সামাজিক অবস্থান সেটার নিরাপত্তা, এই সব কিছুর জন্য এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ শান্তিপূর্ণ পরিবেশে সে যেন তার যে অবস্থান সেটা ধরে রাখতে পারে, এই জন্য সে রাজনীতিতে অংশগ্রহণ করে বা তারা রাজনীতিতে অংশগ্রহণ করে। 3 নম্বর হচ্ছে ইনক্রিজ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সলিডারিটি। এই যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সলিডারিটি, এই যে
এটা বৃদ্ধি করা, অর্থাৎ এটা যখন সোশ্যাল এবং পলিটিক্যাল সলিডারিটিকে বৃদ্ধি করার জন্য এলিট শ্রেণী রাজনীতিতে অংশগ্রহণ করে। তারা মনে করে যে সোশ্যাল এবং পলিটিক্যাল সলিডারিটি যদি বজায় থাকে বা এটা যদি আস্তে আস্তে উন্নত হয়, তাহলে তাদের অবস্থান আস্তে আস্তে উন্নত হবে, তারা ক্ষমতার শীর্ষে আরোহণ করতে পারবে। এই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তারা রাজনীতিতে অংশগ্রহণ করে। আরেকটা হচ্ছে এনশিওর ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় যে নিরাপত্তা, সেই জাতীয় নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য রাজনীতিতে এলিট শ্রেণী অংশগ্রহণ করে। আর 5 নাম্বার হচ্ছে ইন্ডিভিজুয়াল এন্ড ন্যাশনাল ইকোনমিক ডেভেলপমেন্ট, ব্যক্তিগত এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য এলিট শ্রেণী রাজনীতিতে অংশগ্রহণ করে। অর্থাৎ রাজনৈতিক এলিট শ্রেণীর যে রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক প্রক্রিয়ায় যে প্রভাব বিস্তারের যে প্রচেষ্টা, সেটা তারা এই 5টা পয়েন্টের উপরে বেসিস করে রাজনীতিতে তারা অংশগ্রহণ করে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব ক্রাইসিস অফ পলিটিক্যাল পার্টিসিপেশন। এই যে রাজনৈতিক অংশগ্রহণের এতগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এর মধ্যে কিন্তু কিছু ক্রাইসিস আমরা খুঁজে পাই। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা, তারা ক্রাইসিস উদ্ঘাটনের চেষ্টা করেছেন রাজনৈতিক অংশগ্রহণ প্রক্রিয়ায়। এখানে আমি 10টা পয়েন্ট সন্নিবেশ করেছি, তোমরা খেয়াল করবে। জনগণের দাবিকে অগ্রাহ্য করা, যখন জনসাধারণের দাবিকে অগ্রাহ্য করা হয় তখন রাজনৈতিক অংশগ্রহণ প্রক্রিয়ায় সংকট সৃষ্টি হয়। 2 নাম্বার হচ্ছে বিশেষ সামাজিক শ্রেণীর ক্ষমতা ভোগ, যখন সমাজের বিশেষ শ্রেণী ক্ষমতা ভোগ করে, ক্ষমতা চর্চা করে, তখন সাধারণ মানুষ ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত হয় এবং তখনই রাজনৈতিক অংশগ্রহণের সংকট দেখা দেয়। সামরিক বাহিনীর রাজনৈতিক ক্ষমতা গ্রহণ, যখন কোনো রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতার কারণে, নেতৃত্বের দুর্বলতার কারণে, রাজনৈতিক সংস্কৃতির ব্যর্থতা বা দুর্বলতার কারণে, রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার কারণে যখন একটা রাজনৈতিক ব্যবস্থা নড়বড়ে হয়ে যায়, তখন সুবিধা গ্রহণকারী শ্রেণী হিসেবে সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষমতায় হস্তক্ষেপ করে এবং ক্ষমতা দখল করে নেয়। এবং যখন সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়, তখন স্বাভাবিকভাবে রাজনৈতিক অংশগ্রহণের মাত্রা, অর্থাৎ সাধারণ মানুষের যে রাজনৈতিক অংশগ্রহণ, সেটা মানে সংকুচিত হয়ে যায় বা সীমিত হয়ে যায়। কাজে এটা হচ্ছে আরেকটা ক্রাইসিস। 4 নম্বর হচ্ছে রাজনৈতিক সংঘাত। আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে দেখা যায় প্রায় রাজনৈতিক সংঘাত লেগেই থাকে। আমি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ কেন, আমি যদি উন্নত রাজনৈতিক ব্যবস্থার কথাও বলি, সেখানেও দেখা যায় রাজনৈতিক সংঘাত লেগে আছে। কাজেই রাজনৈতিক সংঘাত যখন সৃষ্টি হয় বা লেগে থাকে, বা একটা রাজনৈতিক সংঘাত যখন কন্টিনিউ হয়, তখন কিন্তু রাজনীতিতে জনসাধারণের যে পার্টিসিপেশন, সেটা সীমিত হয়ে যায় এবং এটা একটা বিরাট ক্রাইসিস রাজনৈতিক অংশগ্রহণ। আর একটা হচ্ছে বৈষম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। যখন সমাজে দেখা যায় যে সমাজকে শ্রেণী বিভাগ করে একটা শ্রেণী রাতারাতি সম্পদের মালিক হয়ে যায়, ক্ষমতার মালিক হয়ে যায়, সম্পদকে তারা কুক্ষিগত করে ক্ষমতাকে প্রভাবিত করে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করে, সিদ্ধান্ত তাদের নিজেদের পক্ষে নিয়ে যায়, তখন সমাজে বৈষম্য সৃষ্টি হয়। আর বৈষম্য সৃষ্টির কারণে দেখা যায় সমাজের একটা বিরাট অংশ মানবতার জীবন যাপন করে, কিংবা সামাজিক যে অবস্থান, সেই অবস্থান থেকে তারা অনেক নিচে নেমে যায়। এরকম একটা বৈষম্যপূর্ণ সমাজ যখন সৃষ্টি হয়, বা অর্থনীতিতে যখন এরকম বৈষম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় থাকে, তখন সমাজে রাজনীতির প্রতি জনসাধারণের যে অংশগ্রহণের মাত্রা, সেটা আস্তে আস্তে সীমিত হয়ে যায় কিংবা সেটা সংকুচিত হয়ে যায়, এবং এটা আরেকটা বড় ক্রাইসিস রাজনৈতিক অংশগ্রহণ। তারপরে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অভাব। আমরা সাধারণত দেখি আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন খুব একটা দেখা যায় না। নির্বাচনকে স্বার্থান্বেষী মহল কিংবা যারা ক্ষমতাবান গ্রুপ, তারা কোনো না কোনো ভাবে প্রভাবিত করে। যাদের হাতে ক্ষমতা আছে তারাই নির্বাচনকে প্রভাবিত করে, নির্বাচনের যে ফলাফল নিজেদের পক্ষে নিয়ে যায়। এরকম যখন সিচুয়েশন তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই জনসাধারণ অবাধ ও সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, তার রাজনৈতিক মত প্রকাশ করতে পারে না। তখন সে রাজনীতির প্রতি অনীহা প্রকাশ করে কিংবা এই রাজনীতির প্রতি সন্দিহান হয়ে রাজনৈতিক অংশগ্রহণ থেকে সে বিরত থাকে। এটা আরেকটা ক্রাইসিস হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণের। তারপরে হচ্ছে দারিদ্র্যের প্রভাব। দারিদ্রতা হচ্ছে আমাদের তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের জন্য একটা বিরাট সংকট। কারণ দারিদ্র্যের কারণে মানুষ রাজনৈতিকভাবে সচেতন হতে পারে না, আর সচেতন হলেও তার অধিকার ভোগ করার ক্ষেত্রে সে কঠোর হতে পারে না কিংবা সে সোচ্চার হতে পারে না।
এই দারিদ্রতা তাকে আস্তে আস্তে কুক্ষিগত করে ফেলে এবং এই দারিদ্রতার কারণে সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, সে তার বাঁচার দাবিতে তখন সে বিভোর হয়ে যায় এবং এরকম সিচুয়েশন যখন তৈরি হয় তখন রাজনৈতিক অংশগ্রহণ তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দেয় না। ফলে এই যে এই দারিদ্রতা মানুষকে রাজনীতির প্রতি বিমুখ করে ফেলে এবং রাজনৈতিক অংশগ্রহণ প্রক্রিয়া আস্তে আস্তে স্তীমিত হয়ে যায়। তারপরে আমরা দেখি যোগ্য নেতৃত্ব এর অভাব। আমাদের মতো উন্নয়নশীল দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে যোগ্য নেতৃত্ব, এটা খুব একটা লক্ষ্য করা যায় না। নেতৃত্বের যে দুর্বলতা, এই দুর্বলতার কারণেই যুগ যুগ ধরে আমরা ঔপনিবেশিক শক্তির কবলে শাসিত হয়েছি এবং এই নেতৃত্বের কারণেই আজকে যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের মতো দেশগুলোতে যে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ব্যবস্থা কখনো কন্টিনিউ করতে পারে না, কিংবা গণতান্ত্রিক ব্যবস্থা উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না, কারণ যোগ্য নেতৃত্বের এখানে খুবই অভাব। কাজে এই যে যোগ্য নেতৃত্ব, এটা হচ্ছে একটা বিরাট ক্রাইসিস এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে। তারপরে হচ্ছে অবৈধ পদ্ধতিতে দাবি উত্থাপন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন গ্রুপ বা গোষ্ঠী তাদের দাবি দেওয়া উত্থাপনের ক্ষেত্রে অবৈধ পন্থা অবলম্বন করে তারা বিভিন্ন ধরনের দাঙ্গা ফেসাদে অবতীর্ণ হয়, কিংবা কোন অসহিষ্ণু পরিবেশ সৃষ্টি করে রাজনৈতিক ব্যবস্থাকে ব্যাঘাত সৃষ্টি করে এবং রাজনৈতিক ব্যবস্থাকে স্থবির করে দেয়। এরকম অবস্থায় যখন তৈরি হয় তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ রাজনীতির প্রতি বিমুখ হয়ে পড়ে, অর্থাৎ রাজনীতিতে তাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ স্তীমিত হয়ে যায়, কিংবা রাজনীতির প্রতি তাদের একটা বিতৃষ্ণা চলে আসে। এটা আরেকটা ক্রাইসিস হচ্ছে পলিটিক্যাল পার্টিসিপেশনে। তারপর সর্বশেষ হচ্ছে প্রতিকূল রাজনৈতিক পরিবেশ। আমাদের রাজনৈতিক ব্যবস্থায় সবসময় প্রতিকূল পরিবেশ বজায় থাকে, অর্থাৎ আমরা সবসময় দেখি এই যে উন্নয়নশীল দেশে, বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক সংস্কৃতি ততটা উন্নত নয়, সেই সমস্ত রাজনীতি আমরা দেখি ক্ষমতাসীন দল বিরোধী দলকে টলারেট করে না, আর বিরোধী দল ক্ষমতাসীন দলকে কখনো সহযোগিতা কিংবা তাদের প্রতি যে সমর্থন সেটা তারা করে না। ফলে ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় থেকে যায় এবং এই দ্বন্দ্ব অনেক সময় দাঙ্গায় পরিণত হয়, অনেক সময় বিদ্রোহে পরিণত হয়, অনেক সময় অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, যা একটা স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অন্তরায়। এবং এরকম প্রতিকূল পরিবেশ যখন রাজনীতির ক্রিয়া প্রক্রিয়া সম্পন্ন হয়, তখন স্বাভাবিকভাবেই সাধারণ মাস পিপুল যারা রাজনীতির প্রতি তাদের যে উৎসাহ সেটা তারা হারিয়ে ফেলে এবং এই উৎসাহ হারিয়ে ফেলাটাও হচ্ছে একটা রাজনৈতিক ক্রাইসিস বা রাজনৈতিক অংশগ্রহণের একটা বড় সংকট। শিক্ষার্থীবৃন্দ, এইবার আমরা দেখব রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণে রাজনৈতিক অংশগ্রহণের কি ভূমিকা। আধুনিকীকরণে রাজনৈতিক অংশগ্রহণের যে ভূমিকা, এখানে 7টা পয়েন্ট আছে, তোমরা লক্ষ্য করবে। প্রথমটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন ও সমুন্নত রাখা। যদি রাজনৈতিক অংশগ্রহণ উন্নয়ন করতে হয়, অর্থাৎ অংশগ্রহণ যদি ঘটাতে হয় এবং এটাকে যদি উত্তর বৃদ্ধি করতে হয়, আধুনিক করতে হয়, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করেই শেষ হবে না, সেটাকে সমুন্নত রাখতে হবে। এটা যখন আমরা করতে পারবো, তখন রাজনৈতিক অংশগ্রহণ এবং রাজনৈতিক উন্নয়ন আধুনিকীকরণ যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে এবং সেখানে রাজনৈতিক অংশগ্রহণের একটা বিরাট ভূমিকা থেকে যায়। 2 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। যখন সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা জনসাধারণের থাকবে, তখন রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পাবে। আর প্রত্যেক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ বা রাজনৈতিক প্রক্রিয়ায় যখন জনসাধারণের পার্টিসিপেশন থাকবে, তখন সেই রাজনৈতিক ব্যবস্থা অবভিয়াসলি সেটা একটা উন্নত রাজনৈতিক ব্যবস্থায় পরিণত হবে এবং সেখানে আধুনিকীকরণের যে ছোঁয়া সেটা লেগে যাবে। ফলে একটা উন্নত এবং আধুনিক একটা রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যেখানে প্রত্যেক মানুষ সে রাজনৈতিক অংশগ্রহণ সম্পন্ন হবে এবং একটা উন্নত রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। 3 নম্বর হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে গণতান্ত্রিক মূল্যবোধ সমাজের প্রত্যেকটা স্তরে লালন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আইন প্রণয়নের মাধ্যমে কিংবা যে কোনোভাবেই হোক, আচার আচরণের মাধ্যমে
সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক যে মূল্যবোধ সেটা প্রতিষ্ঠা করতে হবে। কি বিচারের ক্ষেত্রে, কি সম্পদের বন্টনের ক্ষেত্রে, রাজনৈতিক প্রক্রিয়ার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যে গণতান্ত্রিক মূল্যবোধ সেটাকে যদি আমরা লালন না করি, সেটা যদি আমরা প্রতিষ্ঠা না করি, তাহলে রাজনৈতিক অংশগ্রহণ সংকীর্ণ হয়ে যাবে, অর্থাৎ সংকুচিত হয়ে যাবে। আর সেটা যদি আমরা করতে পারি তাহলে একটা রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, এবং রাজনৈতিক উন্নয়ন যখন ত্বরান্বিত হবে, আধুনিকীকরণে যে প্রক্রিয়া সেটাও সম্পন্ন হবে, একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতি আমরা চালু করতে পারবো বা প্রতিষ্ঠা করতে পারবো, এবং সেটা রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমেই সেটা সম্ভব হবে। তারপরে হচ্ছে জনগণের চাওয়া পাওয়ার বাস্তব প্রতিফলন ঘটানো। যখন রাজনৈতিক অংশগ্রহণ সঠিকভাবে সম্পন্ন হবে, প্রত্যেক মানুষ যখন রাজনীতিতে অংশগ্রহণ করবে, প্রত্যেকেই যখন বুঝতে পারবে যে রাজনীতিতে তার অংশগ্রহণটা জরুরি, তখন সমাজের যে চাওয়া পাওয়া সেটা বাস্তব প্রতিফলন ঘটানো সম্ভব হবে। যখন নেতৃত্ব যারা ক্ষমতায় থাকবে তারা সবসময় চেষ্টা করতে হবে জনগণের চাওয়া পাওয়ার প্রতি, এবং তাদের চাওয়া পাওয়া অনুযায়ী তার যে বাস্তব প্রতিফলন সেটা সমাজে ঘটাতে হবে। তাহলেই রাজনৈতিক উন্নয়ন আধুনিকীকরণের কাজ সম্পন্ন হবে, একটা উন্নত রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সামাজিক পরিবর্তন ও সাম্য প্রতিষ্ঠা। সামাজিক পরিবর্তন ও সাম্য প্রতিষ্ঠা এটা আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি উল্লেখযোগ্য উপাদান। কারণ সামাজিক পরিবর্তন, সমাজ ক্রমাগতভাবে পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক প্রযুক্তি, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন, এবং এটা তখনই সম্ভব হবে যখন সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। এখানে সাম্য বলতে সমাজে সম্পদের বন্টনের ক্ষেত্রে সমতা, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে সমতা, নির্বাচনের ক্ষেত্রে সমতা, প্রত্যেকটা ক্ষেত্রে যখন সাম্য বা সমতা প্রতিষ্ঠিত হবে তখন রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পাবে। আর রাজনৈতিক অংশগ্রহণ এই বৃদ্ধির মধ্য দিয়ে রাজনৈতিক উন্নয়ন আধুনিকীকরণের কাজ ত্বরান্বিত হবে। সম্পদের সুষম বন্টন, এটা আমরা ইতিমধ্যেই বলে ফেলেছি যে একটা রাষ্ট্রের যে সম্পদ, সেই সম্পদের সুষম বন্টন, অর্থাৎ সম্পদের উপরে প্রত্যেক জনগোষ্ঠীর, প্রত্যেক স্তরের জনগোষ্ঠীর যখন অধিকার থাকবে, তারা যখন তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না, তখন তারা রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি বিশ্বস্ত হবে, বিশ্বাসী হবে, রাজনৈতিক প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবে। আর এই অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণের কাজ সম্পন্ন হবে, যেটা আধুনিক রাজনৈতিক ব্যবস্থার জন্য অত্যন্ত প্রয়োজন। আর সর্বশেষ হচ্ছে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। আমাদের সমাজে যে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা, এটা খুব একটা লক্ষ্য করা যায় না। কারণ সামাজিকভাবে মানুষ কেন জানি রাজনীতির প্রতি একটা অনীহা, আবার রাজনৈতিক সচেতনতা না থাকার কারণে অনেক সময় ভুল নেতৃত্ব নির্বাচন করা হয়, যেটা সমাজে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, সম্পদের সুষম বন্টনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সর্বোপরি গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে এবং জনসাধারণের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে। কাজেই সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ বিরাট ভূমিকা পালন করতে পারে, এবং এর মধ্য দিয়েও রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণের কাজ সম্পন্ন হয়, যেটা আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় আমরা সবাই প্রত্যাশা করি। শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ রাজনৈতিক অংশগ্রহণের কথা বললাম। রাজনৈতিক অংশগ্রহণের আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে রাজনৈতিক প্রক্রিয়ায় যে অংশগ্রহণ, এটা তিনটা প্রসেসে সম্পন্ন হয়, তিনটা প্রক্রিয়া। একটা হচ্ছে সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ, আরেকটা হচ্ছে পরোক্ষ রাজনৈতিক অংশগ্রহণ, আর একটা হচ্ছে উদ্দেশ্যমূলক রাজনৈতিক অংশগ্রহণ। এই তিনটা প্রক্রিয়ার রাজনৈতিক অংশগ্রহণ সম্পন্ন হয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের যে অংশগ্রহণ, অর্থাৎ একটা রাজনৈতিক ব্যবস্থাকে যদি উন্নত ও আধুনিক রাজনৈতিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে অবশ্যই এই তিনটা বিষয়কে সমন্বিত করে এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে, যে প্রক্রিয়ায় আমরা একটা আধুনিক উন্নত একটা রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আমি আশা করি তোমরা আমার আজকের এই যে লেকচার, সেই লেকচার থেকে রাজনৈতিক অংশগ্রহণ সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পেরেছো, এবং এর উপরে তোমরা রেফারেন্স বুক হিসাবে মায়ের ইউনিয়নের পলিটিক্যাল পার্টিজ এন্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট, জোসেফ লা পালাম্বোরার পলিটিক্যাল পার্টিজ এন্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট, ডক্টর হাসানুজ্জামান চৌধুরী সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন, এই বইগুলো পড়তে পারো। বাজারে আরো অনেক বই আছে, লাইব্রেরিতে অনেক বই পাওয়া যায়।
সেগুলা থেকেও তোমরা পড়তে পারো, পরে তোমরা তোমাদের কোর্সকে সমৃদ্ধ করতে পারো এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ।